শরীরে সেপসিস শুরু হলে আমাদের হয়তো দেখা যাবে সেরকম লক্ষণ কিছু আছে, যেটি হলো দ্রুত হৃদস্পন্দন, প্রস্রাব কমে যাওয়া, বা ধরুন শ্বাসকষ্ট, বা ধরুন জ্বর যেটা কোনোভাবেই কমছে না, আর ধরুন পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছেন রুগী, বা উনি মানে কোনো একটা ঘোরে আছেন, ঠিকমতো কথা বলতে পারছেন না, এইসব, বা গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এরকম লক্ষণ কিছু কিছু দেখা যায়। এই সেপসিসের ঝুঁকি সাধারণত বৃদ্ধ বা বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায়, বা ধরুন ক্যান্সারের রুগী যারা দীর্ঘমেয়াদী ভুগছেন, বা ধরুন আইসিইউতে ভর্তি পেশেন্ট তাদের মধ্যে, বা ধরুন ক্রনিক কিডনি বা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট এদের মধ্যে বেশি দেখা যায়। সেপটিক শকটা হচ্ছে সেপসিসের একটা এন্ড পর্যায়, যেটাতে কি হচ্ছে মানে শরীরের রক্তচাপটা এতটাই কমে গেছে যে ওনাকে আর এমনিতে নর্মাল রাখা যাচ্ছে না, ওনাকে অনেক ওষুধপত্র দ্বারা রক্তচাপটা মেনটেন করা হয়। এই সেপটিক শক হয়ে গেলে অনেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আমাদের, যেমন কিডনি বা হার্ট বা লাংস, এগুলো কিন্তু কাজ করা অনেকটাই বন্ধ করে দেয়। সেক্ষেত্রে পুরোপুরি পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টের উপর নির্ভরশীল হয়ে যায়, প্লাস ডায়ালিসিস দরকার পড়তে পারে। আর অর্গ্যানগুলো এতটাই অকেজো হয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা যথেষ্ট রিস্ক হয়ে যায় ব্যাপারটা। শরীরের ছোট্ট কোনো সংক্রমণ যখন পুরো দেহকেই বিপদে ফেলে দেয়, সেই মারাত্মক অবস্থাকেই আমরা সেপসিস অর্থাৎ রক্তে বিষক্রিয়া বলে থাকি। আজ আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর অমৃত রঞ্জন কুণ্ডু। সেপসিস শুরু হলে কি কি লক্ষণ দেখা দেয়? শরীরে সেপসিস শুরু হলে আমাদের হয়তো দেখা যাবে সেরকম লক্ষণ কিছু আছে, যেটি হলো দ্রুত হৃদস্পন্দন, প্রস্রাব কমে যাওয়া, বা ধরুন শ্বাসকষ্ট, বা ধরুন জ্বর যেটা কোনোভাবেই কমছে না, আর ধরুন পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছেন রুগী, বা উনি মানে কোনো একটা ঘোরে আছেন, ঠিকমতো কথা বলতে পারছেন না, এইসব, বা গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এরকম লক্ষণ কিছু কিছু দেখা যায়। ছোট ইনফেকশন থেকেও কি বড় ধরনের কোনো গুরুতর সমস্যা হতে পারে? হ্যাঁ, ছোট ইনফেকশন যেমন ধরুন হালকা কাটাছেঁড়া হলো, কিন্তু ধরুন এটা সাধারণত দেখা যায় না, কিন্তু যদি কোনো পেশেন্ট ডায়াবেটিক থাকে, তখন কি হয়, সেই ছোট জীবাণু যেখান থেকে প্রবেশ করে সেটা কিন্তু প্রতিনিয়ত শরীরে ছড়িয়ে গিয়ে ওটাকে আরও গুরুতর মারাত্মক আকার নিতে পারে, তখন কিন্তু সেটা সেপসিসের পর্যায়ের দিকে যেতে পারে। এই সেপসিসের ঝুঁকি কাদের মধ্যে বেশি দেখা যায়? এই সেপসিসের ঝুঁকি সাধারণত বৃদ্ধ বা বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায়, বা ধরুন ক্যান্সারের রুগী যারা দীর্ঘমেয়াদী ভুগছেন, বা ধরুন আইসিইউতে ভর্তি পেশেন্ট তাদের মধ্যে, বা ধরুন ক্রনিক কিডনি বা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট এদের মধ্যে বেশি দেখা যায় ইউজুয়ালি। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। মানে একটা রোগ থেকে আরো একটা রোগ হওয়ার সম্ভাবনা বেসিক্যালি থাকে। হ্যাঁ, একটা রোগ যেটা নিয়ে এসেছিল সেটা হয়তো একটা মারাত্মক আকার নিয়ে প্রাণ ঝুঁকির আশঙ্কা করে ফেলে। সেপসিস কি সবসময় রক্ত সংক্রমণের সাথে জড়িত? সেপসিস সবসময় রক্ত সংক্রমণের সঙ্গে জড়িত এরকম ব্যাপারটা নয়, কখনো কখনো রক্ত সংক্রমণের সঙ্গে জড়িত থাকে, বা যদি ধরুন সেপসিস অন্য কারণে হলো, যেমন ধরুন ফুসফুসের ইনফেকশন থেকে বা প্রস্রাবের ইনফেকশন থেকে, কিন্তু যদি রক্ত সংক্রমণের সঙ্গে জড়িত থাকে, তার কিন্তু মারাত্মক আকার আরও নেওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রাণ ঝুঁকির আশঙ্কাটা আরও বেশি। এক্ষেত্রে কি দ্রুত চিকিৎসার দরকার রয়েছে? এক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসার দরকার। এই সকল পেশেন্টকে ঘরে রাখাটা একদমই উচিত নয়। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হয়। হসপিটালে ভর্তি করে ওনাকে হয়তো আইসিইউ ট্রিটমেন্টই বেশি দরকার পড়ে, কারণ এই প্রয়োজন অবস্থায় রক্তচাপ শরীরে অনেকটা কমে যায়, সেখান থেকে পেশেন্টকে বাঁচাতে অনেক রকম ঝুঁকি সাপেক্ষ প্রক্রিয়া আমাদের নিতে হয়, যাতে পেশেন্টটা সুস্থ হতে পারে। এই যে সেপসিস হয়েছে, এটা বোঝার জন্য আপনারা কি কোনো টেস্ট কিছু করতে দেন? হ্যাঁ, সেপসিস হয়েছে বোঝার জন্য আমাদের কিছু রক্তের পরীক্ষা আছে, যেমন ধরুন কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাডের একটা টোটাল কাউন্ট দেখি আমরা, বা কিছু মার্কার্স রয়েছে যেমন সিআরপি, প্রোক্যালসিটোনিন, এগুলো, প্লাস ধরুন কালচার রিপোর্ট রয়েছে, ব্লাডের কালচার রিপোর্ট, বা থুতুর লালা পরীক্ষা, বা প্রস্রাবের যেগুলো থেকে ইনফেকশনের সোর্স আমরা ভাবছি যে এগুলো থেকে সেপসিস হতে পারে, এই সকলগুলো পাঠানো হয়। আরও কিছু মার্কার রয়েছে যেগুলো সবসময় পাঠানো হয় না, আরও যদি মনে করা হয় তখন সেক্ষেত্রে পাঠানো হবে। সেপসিসের রোগীদের আইসিইউতে পাঠাতে হয় বেশিরভাগ, তো কোন পরিস্থিতি এলে আইসিইউতে পাঠাতে হয়? আইসিইউতে পাঠানোর ক্রাইটেরিয়া আছে, যেটা ধরুন খুব দীর্ঘ শ্বাসকষ্ট হচ্ছে, যেতে একদম ওনাকে হয়তো ভেন্টিলেশন সাপোর্ট লাগবে, বা প্রস্রাবটা একেবারেই কমে গেছে, সেটা কিছুভাবেই হচ্ছে না, তখন ধরুন ডায়ালিসিসের সাপোর্ট লাগতে পারে,
বা সেপসিসটা এতটাই মারাত্মক হয়েছে যে রক্তচাপটা খুবই কমিয়ে দিয়েছে, তখন আমাদের কিছু ওষুধ দিতে হয় যে সকলগুলো রক্তচাপটাকে স্বাভাবিক করে রাখে। এই সকল অবস্থায় কিন্তু আইসিইউ প্রয়োজন এই সকল পেশেন্টদের ক্ষেত্রে। সেপসিস যদি একবার কারোর হয়েছে, সেক্ষেত্রে তার কি কোনো অঙ্গের ঝুঁকি থাকতে পারে বা কোনো অঙ্গ এফেক্ট হতে পারে? সেপসিস হয়েছে সবসময় যে অঙ্গর একটা ঝুঁকি থাকে সেরকমটা নয়। অনেক সময় পেশেন্ট ভালোভাবেই রিকভার করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা লং টার্ম এফেক্ট থাকতে পারে, একটা দীর্ঘমেয়াদী এফেক্ট থাকতে পারে। শরীরে যেমন কিডনির ওপর একটু চাপ থাকতে পারে বা ফুসফুসে একটু শ্বাসকষ্টটা কিছুটা রয়ে গেল সাধারণত, তারপর আস্তে আস্তে ওটা রিকভার করলো অনেক লম্বা সময়ের পরে, এরকম হয়ে থাকে অনেক সময়। দৈনন্দিন জীবনে আমাদের কি কি করা উচিত যেটা সেপসিস হওয়ার থেকে আমাদের বাঁচাবে? দৈনন্দিন জীবনে আমাদেরকে অতি অবশ্যই এখানে যে আমাদের বাতাসে যা পলিউশন বা ধরুন ইনফেকশন হওয়ার চান্স, এখানে একটা মাস্ক পরলে বৃদ্ধ বয়স্কদের জন্য অবশ্যই ভালো। বা ধরুন বারবার করে হাত ধোয়া, হাত না ধুয়ে একদমই না খাওয়া। প্লাস ধরুন যদি কোনো সংকেত বুঝতে পারছেন যে শরীরে কিছু একটা কষ্ট হচ্ছে, দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। আর ধরুন যাদের টিকাকরণের একটা থাকে, টিকাকরণ নিতে পারেন, ওনারা নিউমোনিয়ার ভ্যাকসিন পাওয়া যায় সেগুলো নিতে পারেন। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিজেদের সুগার লেভেলটা কন্ট্রোলে রাখা। আর ধরুন অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয়ভাবে না খাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া। এই অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, মানে সেপসিস হতে পারে এটার জন্য? এবং ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক খেলে সেপসিস হবে না, কিন্তু অ্যান্টিবায়োটিক কী করবে, আমাদের বডিতে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, যেটার জন্য কি হয়, তখন যে অ্যান্টিবায়োটিকগুলো পেয়ে এসছে সেগুলো কিন্তু পরে সেপসিস হলে সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না, তখন আমাদের আরও বেশি স্ট্রং অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু সেপসিসের ঝুঁকিটা আরও মারাত্মক হয়ে যায়, আর সেই বডির রেসপন্সটা অতটা থাকে না, সেই জন্য সেটা মানে প্রাণঘাতী আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। সেপটিক শকটা আসলে কি? সেপটিক শকটা হচ্ছে সেপসিসের একটা এন্ড পর্যায়, যেটাতে কি হচ্ছে হাত মানে শরীরের রক্তচাপটা এতটাই কমে গেছে যে ওনাকে আর এমনিতে নর্মাল রাখা যাচ্ছে না, ওনাকে অনেক ওষুধপত্র দ্বারা রক্তচাপটা মেনটেন করা হয়। এই সেপটিক শক হয়ে গেলে অনেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আমাদের, যেমন কিডনি বা হার্ট বা লাংস, এগুলো কিন্তু কাজ করা অনেকটাই বন্ধ করে দেয়। সেক্ষেত্রে পুরোপুরি পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টের উপর নির্ভরশীল হয়ে যায়, প্লাস ডায়ালিসিস দরকার পড়তে পারে। আর অর্গ্যানগুলো এতটাই অকেজো হয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা যথেষ্ট রিস্ক হয়ে যায়, ব্যাপারটা তো যথেষ্ট ক্রিটিক্যাল হয়ে যায়, সেই জন্য পেশেন্টে মারা যাওয়ার আশঙ্কাটা আরও বেড়ে যায় এক্ষেত্রে। মানে সেপসিস অ্যাকচুয়ালি বলা যায় যে ঝুঁকিপূর্ণ। সেপসিস অবশ্যই ঝুঁকিপূর্ণ, এটাকে ফেলে না রেখে ইমিডিয়েট ট্রিটমেন্টই এর সুফল করতে পারবে। এই সেপসিসটা কি মানে এমনি থেকেই হতে পারে নাকি যে কোনো একটা রোগের থেকেই সেপসিস হবে? না, সেপসিসটা একটা রোগের এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া রিয়াকশনের মতো, এটা নয় যে এটা রোগ থেকেই হতে পারে। এটা একটা মানে অন্য কোনো রোগ হলো সেটার একটা প্রতিক্রিয়া রেজাল্ট করাতে, বডি তার রেসপন্স দেওয়াতে এটা মারাত্মক আকার নিয়ে ফেলে, তখন আমাদের সেপসিসটা হয়। যদি কারোর সেপসিস হয়েছে তার পরিবারের কি কি করা উচিত? পরিবারের কিছু লক্ষণ ইঙ্গিত এগুলোকে পর্যবেক্ষণ করা, যেমন ধরুন দ্রুত শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা দ্রুত হৃদস্পন্দন হচ্ছে কিনা, প্রস্রাব কম হচ্ছে কিনা, এগুলো যদি হয়ে থাকে, বা গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, অবশ্যই দ্রুত পরামর্শ নেওয়া ডাক্তারের এবং পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা। আর বাড়িতে যেটা করতে হবে, যেটা সেপসিস প্রিভেনশনের দিকে থাকবে, সেটা হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম অ্যান্টিবায়োটিক না খাওয়া, আর হসপিটালে বারবার করে ফলো আপে আসা, যাতে পেশেন্ট ভালো থাকে, সুস্থ থাকে। স্যার অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।